নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের যে বিভিন্ন সমস্যা বা বিভিন্ন প্রশ্ন থাকে ইনভেস্টরদের মনে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই আমাদের চ্যানেলে এইসব বিষয় নিয়ে কমেন্ট করেন, বিভিন্ন বিষয় জানতে চায়। তো তাই আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের জন্য, এবং এখানে যে তথ্যগুলো নেওয়া হয়েছে সম্পূর্ণরূপে বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইট থেকে নেওয়া, এবং আশা করি আপনাদের কাজেও লাগবে। এবং সেই সঙ্গে অনুরোধ করব, যদি তথ্যের মধ্যে কোথাও মনে হয় যে একটু আপনি বুঝতে পারছেন না, বা কোথাও হয়তো আপনার মনে হয় যে তথ্যটির গণ্ডগোল আছে, অবশ্যই কমেন্ট করবেন। যদি আমাদের তরফ থেকে কোনো ভুল থাকে অবশ্যই আমরা শুধরে নেব। আর এবং সেই সঙ্গে আমরা বলবো যে ভিডিওটিতে যে তথ্যগুলো আপনার সাথে শেয়ার করবো সেগুলো সম্পূর্ণরূপে ইংরেজিতে আছে, তাই আমরা বাংলা করে আপনাদেরকে বলবো, তাই একটু সময় নিয়ে শুনবেন, এবং হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনারা জানেন 15 লক্ষ টাকা পর্যন্ত সেভিংস করা যায়। এটা ইন্ডিভিজুয়াল বা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করা যায়, এবং এটা 5 বছরের জন্য মোটামুটি করা যায়, এবং 3 বছর আপনি এক্সটেন্ড করতে পারবেন। তো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে আমাদের ভিডিও আছে, এবং সেই সঙ্গে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনার মধ্যে পার্থক্য নিয়েও আমাদের ভিডিও আছে, চাইলে আপনি ওগুলো দেখে নিতে পারেন। আজকে সম্পূর্ণরূপে বিভিন্ন প্রশ্নের উত্তর, এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের আশা করি কাজেও লাগবে। প্রথমত যেগুলো বেসিক প্রশ্ন, যে কারা এর জন্য এলিজিবল হতে পারে, অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম কারা মানে ইনভেস্ট করতে পারবে। তো যাদের বয়স 60 বছর বা তার বেশি হয়ে গেছে এবং 55 বছর, তাদের জন্য যারা হচ্ছে রিটায়ারমেন্টের সুপারঅ্যানুয়েশনে আছে, ভিআরএস নিয়েছে, বা সেই সঙ্গে স্পেশাল ভলেন্টারি স্কিমের অন্তর্গত, এবং সেই সঙ্গে যারা ডিফেন্সের সার্ভিস করেন, তারা 50 বছর পরে কিন্তু এই সুবিধা নিতে পারেন। তবে তার জন্য কিছু কন্ডিশান আছে। যদি এনআরআই হয়, অর্থাৎ নন রেসিডেন্ট ইন্ডিয়ান হয়, বা যারা যারা ইন্ডিয়ান অরিজিন, এবং সেই সঙ্গে যারা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি থেকে আসছে, তো সেই সমস্ত ক্ষেত্রে কি এরা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সুবিধা নিতে পারে? না। এই এনআরআই বা পিআইও বা এইচইউএফ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, যেটা 2004-এর মানে স্কিমটা, সেটা কোনোভাবে তারা এলিজিবল হবে না। তবে হ্যাঁ, কেউ ধরুন রেসিডেন্ট থাকতে থাকতে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করেছিল, তারপরে উনি এনআরআই হয়ে গেছেন, তাহলেও কিন্তু ওনার মানে ইনভেস্টটা কন্টিনিউ থাকবে, কিন্তু ওনার অ্যাকাউন্টটা তখন কিন্তু এনআরআই অ্যাকাউন্ট হিসাবে গণ্য হবে। এরপরে যে কোশ্চেনটি আসছে, যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যদি কেউ নিজের বা কারুর মানে নিজের সন্তান, কেউ ধরুন মেন্টালি সমস্যা আছে, তার নামে কি ওপেন করতে পারবে? বা মানে গার্জেন, এখানে যেটা বলতে চাইছে, কোনো গার্জেন যারা কোর্টের মাধ্যমে যারা মানে গার্ডিয়ানশিপ পেয়েছে, যারা মেন্টালি সমস্যা, সেক্ষেত্রে বলা হচ্ছে না, এইরকম কোনো সুবিধা এখন দেওয়া হবে না, এটা সম্পূর্ণরূপে সিনিয়র সিটিজেনদের জন্য। এবারে বলেছে যে এজ লিমিটটা কি ডিফেন্স পার্সোনালের ক্ষেত্রে। সেখানে বলা হয়েছে অবশ্যই সেখানে যারা ডিফেন্স পার্সোনাল, তাদের জন্য 50 বছর। তবে হ্যাঁ, সেই সঙ্গে বলা হয়েছে এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 অনুযায়ী, এবং তারা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করতে হবে, তবে তার জন্য কিছু কন্ডিশনও আছে। এবার বলছে যে কোনো কি সময়সীমা আছে সেখানে ইনভেস্ট করার জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যদি তার 60 বছর বা তার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কোনো এরকম পিরিয়ড নেই, কিন্তু 55 বছর হয়েছে কিন্তু 60 বছর হয়নি, সেই সমস্ত ক্ষেত্রে রিটায়ারমেন্টের 1 মাসের মধ্যে তাদেরকে এই অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। দেখুন এখানে লেখা যাচ্ছে অ্যাকাউন্ট ইজ ওপেনড বাই সাচ ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ যাদের বয়স 55 থেকে 60-এর মধ্যে, এবং যারা এই বিভিন্ন শর্তে রিটায়ারমেন্ট নিয়েছে, তাদের জন্য এই 1 মাস সময়সীমা দেওয়া হয়েছে। মানে হচ্ছে পেনশন বেনিফিটগুলো সমস্ত পাওয়ার পরে 1 মাস। এবং যদি ডিফেন্স পার্সন হয়, সেক্ষেত্রে 50 বছর অবশ্যই তার হতে হবে, এবং সেই সঙ্গে তার অন্যান্য যে কন্ডিশনগুলো সেগুলো কিন্তু ফুলফিল করতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে কি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করা যাবে? অবশ্যই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম 2004 জয়েন্ট অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন, কিন্তু স্পাউজের সঙ্গে, স্বামী বা স্ত্রীর সঙ্গে। স্পাউজ অর্থাৎ ধরুন স্বামী স্ত্রী, তারা কি দুজনে আলাদা আলাদাভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে, এবং সেখানে 15 লাখ টাকা করে তারা নিজেরা জমা করতে পারবে? এখানে কিন্তু বলে দিয়েছে অবশ্যই ইন্ডিভিজুয়ালি বা জয়েন্ট অ্যাকাউন্ট হিসাবে তারা প্রত্যেকে 15 লাখ করে
জমা করতে পারবে। এবং সেখানে বলা হয়েছে বোথ আর ইন্ডিভিজুয়ালি এলিজিবল টু ইনভেস্ট আন্ডার রিলিভেন্ট প্রভিশন অফ রুল গভর্নমেন্ট স্কিম। তারা কিন্তু প্রত্যেকে নিজস্বভাবে 15 লাখ টাকার সেভিং করার সুযোগ পাবে। এখানে বলেছে কেউ কি বেশি অ্যাকাউন্ট ওপেন করতে পারে সিনিয়র সেভিংস স্কিম? অবশ্যই পারবে, কারণ এখানটা বলা হয়েছে যিনি একটার বেশি ওপেন করছেন তিনি অবশ্যই ওপেন করবেন, কিন্তু তার ম্যাক্সিমাম যে লিমিটটি 15 লাখ টাকা তাই কিন্তু ঠিক রাখতে হবে। 15 লাখ টাকার বেশি কিন্তু উনি এই ওপেন করতে পারবেন না। এবার আসছে দ্য এজ। ধরুন যিনি ওপেন করছেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম কারোর সঙ্গে জয়েন্টে, অর্থাৎ স্বামী বা স্ত্রী, তো সেক্ষেত্রে ধরুন প্রথম অ্যাপ্লিক্যান্ট যিনি হচ্ছেন ওনার 60 বছর হয়ে গেছে, কিন্তু সেকেন্ড অ্যাপ্লিক্যান্ট যিনি ওনার 60 বছর হয়নি, সেক্ষেত্রে কি কিছু সমস্যা হবে? না, এখানে বলা হয়েছে শুধুমাত্র প্রথম অ্যাপ্লিক্যান্টের বয়সটাই এখানে গ্রাহ্য হবে। সেকেন্ড অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ দ্বিতীয় যার নাম থাকবে তার বয়সটা এখানে কোনো সেই হিসাবে গ্রাহ্য হবে না। অর্থাৎ ওনার বয়স যদি 60 বছরের কম হয় সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। বা কারোর ধরুন 55 বছরের লিমিট যে ক্ষেত্রে বা 50 বছর লিমিট সেক্ষেত্রে সেটাই থাকবে, কিন্তু সেকেন্ড অ্যাপ্লিক্যান্টের কোনো বয়সের অসুবিধা হবে না। এবার বলেছে যে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সেক্ষেত্রে কোন শেয়ারের কী ব্যাপার আছে, কত অংশ কে পাবে? তো এখানে বলা হয়েছে যেহেতু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটি প্রথম যে হোল্ডার থাকে তার নামে ওপেন করা হচ্ছে, সেক্ষেত্রে সম্পূর্ণটাই কিন্তু ওনার জন্য শেয়ার। এখানে দ্বিতীয় ব্যক্তির নামে কোনো ওই রকম কোনো কোশ্চেনই আসে না, কারণ এখানে প্রথম অ্যাকাউন্ট হোল্ডারের নামেই কিন্তু এটা ইনভেস্টটা হয়ে থাকে। নমিনি করা যাবে, অবশ্যই নমিনি করতে পারবেন। বলছে একজন পার্সন বা বেশি সংখ্যক পার্সন কি নমিনেট করা যাবে, অর্থাৎ আপনি কি নমিনি একজন বা দুজন করতে পারবেন? সেক্ষেত্রে বলছে অবশ্যই ডিপোজিটর এটা নমিনি করতে পারবে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময়। এবং যদি কোনো ডিপোজিটারের অর্থাৎ নমিনি তখন ব্যক্তির টাকাটি পাবে যদি ডিপোজিটার মারা যায়, তখন কিন্তু ওই ব্যক্তি টাকা অর্থাৎ যিনি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করেছেন উনি যদি মারা যায় তবে কিন্তু নমিনি সমস্ত টাকাগুলো পাবেন। এবার বলছে যদি কেউ অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় ধরুন নমিনি করতে ভুলে গেছে, তাহলে সে কি পরে এটা নমিনি অ্যাড করতে পারবে? অবশ্যই পারবে। পরে সে অ্যাকাউন্ট ওপেন করতে অ্যাকাউন্ট ওপেনিংয়ের পরে সে নমিনি করতে পারবে, তবে তার জন্য তাকে ফর্ম 1 জমা করতে পূরণ করতে হবে এবং পাসবইও কিন্তু দেখাতে হবে বা জেরক্স দিতে হবে। কেন নমিনি অর্থাৎ কেউ কি নমিনি ক্যান্সেল করতে পারবে অথবা চেঞ্জ করতে পারবে? অবশ্যই পারবে। সেক্ষেত্রেও সেই ফ্রেশ একটা ফর্ম 1 জমা করতে হবে যাতে ওনার ওই পুরনো নমিনি বাদ হয়ে নতুন নমিনি হয় বা নমিনি চেঞ্জ করতে পারেন। এবার যে বিষয়টি আসছে ক্যান এ নমিনি বি মেড ইন জয়েন্ট অ্যাকাউন্ট অলসো? জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কি নমিনি করা যাবে? অবশ্যই জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও নমিনি করা যাবে, তবে হ্যাঁ ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে যিনি জয়েন্টে আছেন দ্বিতীয় ব্যক্তি উনিই কিন্তু প্রথম ওই টাকার দাবিদার হবেন। এই নমিনি কিন্তু এই দাবিটা করতে পারেন, তখনই দাবি করতে পারেন যদি দুজনেরই মৃত্যু হয়ে যায়, অর্থাৎ ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার এবং সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার যদি মৃত্যু হয়ে যায় তখনই কিন্তু তারা দাবি করতে পারবে। এখানে বলা হয়েছে নমিনির হয়ে কেউ কি পাওয়ার অফ অ্যাটর্নি ক্ষমতা পেতে পারে সিগনেচার করার জন্য? না, এখানে কোনো এরকম কোনো নিয়ম নেই, পাওয়ার অফ অ্যাটর্নির কোনো সুযোগ নেই যারা সিগনেচার করবে নমিনির জন্য। হোয়েদার এনি ফিজ অর্থাৎ কেউ কি নমিনি চেঞ্জ, নমিনি অ্যাড বা ক্যান্সেল করার জন্য কোনো চার্জ লাগবে? এখানে বলা হয়েছে কোনো ফিজ লাগবে না। নমিনি অ্যাড করা হোক, চেঞ্জ করা হোক বা ক্যান্সেল করার জন্য কোনো চার্জ দিতে হবে না। এবারে বলছে ডিপোজিটার আন্ডার দ্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম মেড অনলি ফ্রম অ্যাকাউন্ট রিসিভড অন রিটায়ারমেন্ট বেনিফিট, অর্থাৎ রিটায়ারমেন্টের সময় যে টাকাটা হবে শুধু কি সেটা দিয়েই কি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করা যাবে? বলছে যারা 60 বছর বা তার বেশি হয়েছে তাদের ক্ষেত্রে কোনো এরকম নিয়ম নেই, কিন্তু যারা 55 বছর থেকে 60 বছরের মধ্যে বয়স তারা ইনভেস্ট করতে চাইলে তাদের কিন্তু এই বিষয়টা চলে আসছে যে তারা অর্থাৎ যারা স্পেশাল ভলেন্টারি স্কিম নিচ্ছে বা ভিআরএস নিচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে এই নিয়মটা চলে আসবে। এবার বলছে যে রিটায়ারমেন্ট বেনিফিট বলতে কী কী, যেটা আপনারা জানেন একজন রিটায়ারমেন্টের সময় তিনি যা পান প্রভিডেন্ট ফান্ড বা রিটায়ারমেন্ট সুপারঅ্যানুয়েশন গ্র্যাচুইটি, কমিটেড ভ্যালু পার্সনস ক্যাশ ইকুইপমেন্ট, সেভিং এলিমেন্ট, গ্রুপ সেভিং লিঙ্কড ইন্স্যুরেন্স এবং এছাড়া যা পায়
সব কিছুই, লিভ আর্নড সব কিছুই কিন্তু ওনার রিটায়ারমেন্ট বেনিফিট হিসাবে গ্রাহ্য হবে যদি উনি 55 বছর থেকে 60 বছরের মধ্যে ইনভেস্ট করতে চান। এবার বলা হয়েছে যে এই মানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম কি এক্সটেন্ড করা যায়? অবশ্যই করা যাবে। 5 বছর পরে আপনি এটাকে 3 বছরের জন্য এক্সটেন্ড করতে পারেন, অর্থাৎ আরও টোটাল আপনার এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মেয়াদটা হয়ে দাঁড়াবে 8 বছর। কেউ কি প্রিমেচার উইথড্রল করতে পারবে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম 2004-এ? এটা কী নিয়ম আছে? তো এটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে কমেন্টও এসছে, বিশেষ করে এই বিষয়টি নিয়ে। তো এক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে যে অবশ্যই অ্যাকাউন্ট ক্লোজ করা যাবে যদি উনি 1 বছরের মধ্যে, অর্থাৎ যেদিন অ্যাকাউন্ট ওপেন করেছেন তার 1 বছরের মধ্যে যদি উনি অ্যাকাউন্টটা বন্ধ করতে চান, সেক্ষেত্রে ওনাকে পারমিশন দেওয়া হবে। কিন্তু ওনাকে যদি কোনো ইন্টারেস্ট পে করা হয়, সেই ইন্টারেস্টটা কিন্তু ওনার ওই টাকা থেকে কেটে নেওয়া হবে এবং এক্ষেত্রে কোনো জরিমানা দেওয়া হবে নেওয়া হবে না। ধরুন আপনি 10 লাখ টাকার সেভিংস স্কিম করেছেন, আপনাকে 5,000 টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে, সেই 5,000 টাকাটাই শুধু কাটা হবে, কোনো জরিমানা নেওয়া হবে না। দ্বিতীয়ত, যদি আপনি 1 বছর পরে করেন, অর্থাৎ 1 বছর থেকে 2 বছরের মধ্যে যদি ক্লোজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে 1.5% জরিমানা দিতে হবে এবং সেটা ডিপোজিট থেকে কেটে নেওয়া হবে। আর যদি এই 2 বছরের পরে যদি কেউ বন্ধ করতে চায়, সেক্ষেত্রে 1% কাটা হবে। তবে হ্যাঁ, যেটা স্টেট ব্যাংকের ওয়েবসাইটে বলছে, এই যেটা 1 বছরের আগে যদি কেউ বন্ধ করতে চায়, সেক্ষেত্রে তাকে প্রমাণ করতে হবে যে তিনি আর এইটা চালাতে পারছেন না, কোনো সমস্যা হচ্ছে। তাই হয়তো আমাদের যে একজন কমেন্ট করেছিলেন দর্শক বন্ধু, তো উনি বলেছিলেন যে ওনাকে মেডিকেল সার্টিফিকেট চাইছে। হয়তো এই কারণে ওনারা চাইছেন যে উনি আর এটাকে চালাতে পারছেন না, ওনার সমস্যা আছে, কারণ ওরা এই অ্যাপ্লিকেশনটাকে ভারত সরকারের অর্থমন্ত্রীর কাছে পাঠাবে এবং সেখান থেকে সেটা কিন্তু প্রিমেচুর ক্লোজ হবে। অর্থাৎ আপনি চাইলে এটা মানে ব্যাংক যেমন বলছে হয়তো আপনাকে ওই দিতে হবে। তবে হ্যাঁ, আপনি এবার চেষ্টা করবেন যে আপনি এবার কাস্টমার কেয়ারে ফোন করেন। আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম, ওরা কিন্তু বললো যে এরকম কোনো নিয়ম নেই। তাহলেও বলবো, যেহেতু ব্রাঞ্চ থেকে বলা হচ্ছে, কারণ ওরা এটা প্রমাণ করতে চাইছে যে উনি এই প্রকল্পটি আর চালাতে পারছেন না, ওনার সমস্যা হচ্ছে। এটা হচ্ছে 1 বছরের আগে হলে, আর 1 বছরের পরে কিন্তু 2 বছরের মধ্যে হলে 1.5% কাটবে, আর 2 বছরের পরে হলে 1% কাটবে। আর যদি কেউ এক্সটেন্ড করার পরে বন্ধ করতে চায়, তাহলে যদি কেউ এক্সটেন্ড করেছেন, ধরুন অ্যাকাউন্টটি এক্সটেন্ড করেছেন, কিন্তু আপনি এখানে বলা হয়েছে দেখুন, অ্যাট এনি টাইম আফটার দ্য এক্সপায়ারি অফ 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ এক্সটেনশন। 1 বছর পরে যদি আপনি এটাকে এক্সটেন্ড করেন, সেক্ষেত্রে মানে এক্সটেন্ড করার 1 বছর পরে যদি আপনি এটা ক্লোজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনোভাবে কোনো জরিমানা দিতে হবে না। এটা হচ্ছে এক্সটেন্ড করার 1 বছর পরে। এবারে আসি যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম কি এক্সটেন্ড করা যায়, যেটা প্রথমে বললাম যে হ্যাঁ, এটা 3 বছরের জন্য এক্সটেন্ড করা যায়, তবে শুধুমাত্র একবার, আপনি একবারই এই সুযোগটি পাবেন। এবার বলছে, ধরুন আপনি এক্সটেন্ড করলেন না, ধরুন আপনি সিনিয়র সিটিজেন সেভিংস কিন্তু 5 বছর হয়ে গেল, আপনি এক্সটেন্ড করতে ভুলে গেছেন, কিন্তু আপনি টাকাটাও তুলছেন না, তখন কি হবে? সেক্ষেত্রে যা আপনার এক্সটেন্ড না করার ফলে যতদিন আপনার পড়ে থাকবে, সেই সময় আপনাকে ওই মানে যেখানটায় আপনি করেছেন সেইখানকার সেভিংস অ্যাকাউন্টের সুদ আপনাকে দেওয়া হবে ওই সময়সীমার জন্য। তাহলে আপনি যতদিন ক্লোজ করবেন না, ততদিন শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের সুদ পাবেন। সেটা যদি আপনি পোস্ট অফিসে করেন, তাহলে পোস্ট অফিসে 4% হারে সুদ পাবেন, 7.4% হারে আর সুদটা পাবেন না। তাই আপনার প্রয়োজন হলে অবশ্যই এক্সটেন্ড করুন সময় থাকতে থাকতে, না হলে আপনি টাকাটাকে তুলে নেবেন, না হলে কিন্তু আপনার অনেকখানি লস হবে। এবার বলেছে, যদি কোনো ব্যক্তির ধরুন স্পাউচের নামেও আছে, তার নামেও অ্যাকাউন্ট আছে, ইন্ডিভিজুয়ালি নিজেদের আছে, কিন্তু সেক্ষেত্রে যদি একজন মারা যায়, সেক্ষেত্রে বলা হয়েছে যে নট এনি জয়েন্ট অ্যাকাউন্ট। ধরুন তাদের কোনো জয়েন্ট অ্যাকাউন্ট নেই এবং একজন মারা গেল, সেক্ষেত্রে কী হবে? বলছে, যদি ধরুন স্বামী স্ত্রী দুজন আলাদা আলাদাভাবে অ্যাকাউন্টটা ওপেন করেছে এবং সেক্ষেত্রে একজন যদি মারা যায়, সেক্ষেত্রে ওনার যিনি বেঁচে আছেন উনি ওনার স্কিমটি চালাতে পারবেন। এবং সেই সঙ্গে এখানে বলেছে দেখুন, শ্যাল নট বি কন্টিনিউ ডিকিস্ট দ্য অ্যাকাউন্ট স্ট্যান্ডিং ইন দ্য নেম অফ ডিকিস্ট ডিপোজিটর শ্যাল নট বি কন্টিনিউ অ্যান্ড সাচ অ্যাকাউন্ট শ্যাল বি ক্লোজড
দ্য অ্যাকাউন্ট ক্যান বি ক্লোজড বাই মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ইন দ্য ফর্ম অফ 3, সরি মানে ওখানটায় তখন কিন্তু অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হবে, ওই ডিকিস্টের ডিপোজিটারে অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে, শুধুমাত্র ওনার অ্যাকাউন্টটা চালু থাকবে এবং সেটার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য ফর্ম 3 আপনাকে পূরণ করতে হবে। এবার বলছে যদি দেখা যায় যে জয়েন্ট অ্যাকাউন্ট, ধরুন ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার মারা গেল এবং সেটা ম্যাচিউরিটির আগে, তখন কি করবে? তখন বলা হয়েছে যদি জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার মারা যায় এবং সেটা ম্যাচিউরিটির আগে, তার স্পাউস সেটাকে কন্টিনিউ করতে পারবে সেই স্কিমটিকে। আর যদি দেখা যায় যে সেকেন্ড হোল্ডার অর্থাৎ স্পাউসের নিজেরও একটি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আছে, সেক্ষেত্রে দেখা হবে যে তাদের অর্থাৎ যিনি মারা গেছেন ওনার সিনিয়র সেভিংস স্কিম এবং নিজের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের টোটাল টাকাটা দেখা হবে এগ্রিগেট। সেটা যদি ম্যাক্সিমাম লিমিটের থেকে বেশি হয়ে যায়, সেই বেশি টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে, আর বাকিটা ওনার জমা থাকবে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হিসাবে। এরপরে আসছে যে মিনিমাম এবং ম্যাক্সিমাম লিমিট কী, যেটা আপনারা মনে সবাই জানেন যে 1000 টাকা মিনিমাম এবং ম্যাক্সিমাম হচ্ছে 1.5 লাখ টাকা। টিডিএস, অবশ্যই টিডিএস লাগু হবে, টিডিএসে কোনোভাবে ছাড় পাবেন না। বলা হয়েছে যদি এখানে যে মিনিমাম লিমিট হ্যাজ বিন প্রেসক্রাইবড ফর রিডাকশান অফ ট্যাক্স অ্যাট সোর্স, বলছি এখানে কোনো কি মিনিমাম লিমিট আছে টিডিএস কাটার? যেটা আপনারা জানেন ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী সিনিয়র সিটিজেনের জন্য 50,000, সেটাই কিন্তু আপনি ছাড় পাবেন এবং এটা যদি পরবর্তী চেঞ্জ হয় সেটাই আপনার থাকবে। টিডিএস ইজ টু বি ডিডাক্টেড ফ্রম দ্য অ্যাকাউন্ট হোল্ডার, যেটা থাকবে এখানে ওই একই বিষয়টাকে ঘুরিয়ে বলা হয়েছে যে ইয়ার ওই বছরের জন্য যা থাকবে ওটাই থাকবে, মানে ওটাই হচ্ছে টিডিএস কাটা হবে। এবারে বলেছে টিডিএস শুড বি অলসো বি রিকভার্ড ফ্রম দ্য আনড্রন ইন্টারেস্ট পেয়েবল টু দ্য লিগেল হেয়ার্স, অর্থাৎ কেউ যদি মারা গেল তার লিগেল হেয়ার্সকে যখন ইন্টারেস্টটা দেওয়া হবে সেক্ষেত্রে কি টিডিএস কাটে না হবে? অবশ্যই সেক্ষেত্রে টিডিএস কিন্তু কাটা, তার ক্ষেত্রেও কিন্তু টিডিএসটা ছাড় হবে না। এবং বলা হয়েছে যে টিডিএস যখন কাটা হবে তখন কি ইন্টারেস্টটা যদি আগে দেওয়া হয়ে যায় বা পরে দেওয়া হয় সেক্ষেত্রে কি সেই টিডিএসটা কিছু ছাড় হবে? এখানে বলা হয়েছে টিডিএস সেই দিন থেকে অ্যাপ্লিকেবল হবে যেদিন আপনি অ্যাকাউন্টটি ওপেন করেছেন, অর্থাৎ কোনোভাবে টিডিএসের ছাড় পাবেন না। এবার বলেছে ইনকাম ট্যাক্স রিবেট এক্সামশন ইজ অ্যাডমিসিবল, এখানটায় সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি ইনভেস্ট করলে 80C ধারায় আপনি এখানটায় যেমন 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন, তার বেশি কিন্তু কোনোভাবে আপনি ছাড় পাবেন এবং সেটা কিন্তু ওই বছরের জন্য। এবং এখানে আরেকটা বিষয়, আপনি ভাবলেন যে এক্সটেনশন করবেন, তো এক্সটেনশন করলেও কিন্তু কোনোভাবে আপনি ওইটাকে 80C ধারায় ছাড় পেতে পারবেন না। এখানে বলা হয়েছে দেখুন, নট বি অ্যাভেল অ্যাডিশনাল বেনিফিট আন্ডার সেকশন 80C ফর দ্য এক্সটেনশন। এবার বলছে অ্যান অ্যাকাউন্ট হোল্ডার কি এটা থেকে লোন বা মানে এটা থেকে দেখিয়ে কি লোন নিতে পারবে? এখানে বলেছে দ্য ফ্যাসিলিটি অফ প্লিডিং দ্য অ্যাকাউন্ট হোল্ডার বা অ্যাকাউন্ট 2004 অবটেনিং লোন ইজ নট পারমিটেড সিন্স দ্য অ্যাকাউন্ট হোল্ডার উইল বি নট বি অ্যাভেল টু উইথড্র দ্য ইন্টারেস্ট অ্যামাউন্ট পিরিয়ডিক্যালি, যেহেতু উনি পিরিয়ডিক্যালি যদি ইন্টারেস্ট না পেয়েবল হয় সেক্ষেত্রে উনি কিন্তু লোন নেওয়ার পারমিশন পাবেন না। এবার বলা হয়েছে ক্যান অ্যান অ্যাকাউন্ট ইজ ট্রান্সফার্ড ফ্রম ওয়ান ডিপোজিট অফিস টু আনাদার, অবশ্যই ডিপোজিট যে অফিস যেখানটায় উনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটা করেছেন সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবেন। যদি বলে যে ট্রান্সফার ফি 5 টাকা লাগবে প্রতি লাখে প্রথমবারের জন্য, আর দ্বিতীয়বারের জন্য কিন্তু 10 টাকা করে লাগবে। অর্থাৎ আপনি যখন প্রথমবারে এটাকে ট্রান্সফার করুন তখন আপনাকে 1 লাখে 5 টাকা করে দিতে হবে চার্জ, এবং পরবর্তীতে কিন্তু সতর্ক করবেন 10 টাকা করে এটা আপনাকে এটা চার্জটা দিতে হবে। এখানে কোনো কমিশন আছে 2011 সালের পরে কিন্তু কোনো, এই যে দেখুন পেমেন্ট অফ কমিশন অন দ্য স্কিম হ্যাজ ডিসকন্টিনিউড, 2011 ডিসেম্বরের পরে এইখানটা কমিশনটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার বলেছে যদি কেউ নিয়ম ভেঙে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ওপেন করে তাহলে কী হবে? যদি কেউ নিয়ম ভেঙে তার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটা ওপেন করে, অর্থাৎ ধরুন তার বয়স হয়নি, নিয়ম ভাঙিয়ে করেছে, সেক্ষেত্রে তাকে তার টাকাটা সম্পূর্ণরূপে ফেরত দিয়ে দেওয়া হবে, তবে হ্যাঁ ইন্টারেস্ট কোনো হলে সেটা কিন্তু ডিপোজিট করে নেওয়া হবে, আর ফেরত নিয়ে নেওয়া হবে। এই হচ্ছে বিষয়টি। তবে হ্যাঁ একটু দ্রুত বলেছি, আপনাদের যদি কোথাও সমস্যা মনে হয় অবশ্যই কমেন্ট করবেন,
কারণ ইংরেজিতে এটা বিষয়টা ছিল, তাই আপনাদেরকে চেষ্টা করলাম খুব সহজে বোঝানোর। তথ্যটি কেমন লাগলো বা ব্যাখ্যাটা কেমন লাগলো, এবং সেই সঙ্গে যদি কোথাও ভুল মনে হয় অবশ্যই কমেন্ট করবেন, এবং সেই সঙ্গে অবশ্যই অনুরোধ করবো যে আমাদের চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হোক বা অন্য স্কিম নিয়ে আপনার যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।